আজকে আমরা জেনপাস ইউজি 2024 এর কোয়েশ্চেন ডিসকাস করছি এবং বরাবরের মতোই আমরা শুধু আনসার ক্লিক করব না, তার সঙ্গে সঙ্গে এক্সপ্লেনেশনগুলো শুনবো। ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং গ্লুকোজ ট্রান্সপোর্টার ইজ ইনসুলিন ডিপেন্ডেন্ট? তো এখানে কোনো একটা ট্রান্সপোর্টারের কথা বলা হচ্ছে যার সঙ্গে গ্লুকোজ এবং ইনসুলিন দুজনেরই সম্পর্ক আছে। তো আমরা দেখি যে ইনসুলিন কি কাজটা করে। ইনসুলিনের প্রধান কাজটা হলো আমাদের রক্তের মধ্যে, এটা যদি আমাদের রক্তবাহ হয় তাহলে রক্তবাহের মধ্যে যদি গ্লুকোজ বেড়ে যায় তাহলে সেই গ্লুকোজকে ইনসুলিন হরমোন লিভারের মধ্যে নিয়ে চলে আসে। তো আমি এখানে লিভারের একটা কোষ পর্দা আঁকছি। এটা ধরে নাও লিভার সেল, যার আমি সেল মেমব্রেনটা আঁকছি। আর এটা ধরে নাও ব্লাড ভেসেল বা রক্তবাহ। আর এই যে মাঝখানে ছোট ছোট গোলগুলো এঁকেছি, এগুলো ধরে নাও গ্লুকোজ। এবার রক্তে যদি গ্লুকোজ বেড়ে যায় তাহলে ইনসুলিন হরমোনের সহযোগিতায় এই গ্লুকোজগুলো চলে আসবে হচ্ছে লিভারের সেলের কাছে, লিভারের ভেতরে ঢুকবে এবং গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে। এবার ইনসুলিন হরমোনটা লিভার সেলকে সংকেত দিচ্ছে যে বাইরে অনেকগুলো গ্লুকোজ দাঁড়িয়ে আছে, তুমি এদেরকে ভেতরে ঢোকাও। তো এইখানে চলে এসছে হচ্ছে ইনসুলিন। ইনসুলিন সংকেত দিচ্ছে কাকে? এটা ধরে নাও লিভার সেল, লিভার সেলের সেল মেমব্রেন একে সংকেত দিচ্ছে যে বাইরে অনেকগুলো গ্লুকোজ দাঁড়িয়ে আছে, তোমরা এই গ্লুকোজগুলোকে ভেতরে ঢুকিয়ে নাও। এবার ইনসুলিনটা এই যে সিগন্যাল দিচ্ছে তার জন্য একটা রিসেপ্টর আছে এরকম ভাবে, লিভার সেলের সেল মেমব্রেনের মধ্যে এরকম একটা রিসেপ্টর আছে যেটাকে আমরা বলছি আলফা বিটা রিসেপ্টর। এই আলফা বিটা রিসেপ্টরের মধ্যে এটা ধরে নিলাম আমি ইনসুলিন, তাহলে এই ইনসুলিনটা এই রিসেপ্টরের মধ্যে এসে বসলো, এই রিসেপ্টরটাকে সিগন্যাল দিল যে তুমি কিছু একটা করো যাতে করে রক্তের মধ্যে যে গ্লুকোজগুলো বেশি বেশি করে আছে সেগুলো লিভারের মধ্যে এসে ঢুকে যায়। তো আলফা বিটা রিসেপ্টরটা এরপরে পিআইপি টু নামক সেকেন্ডারি মেসেঞ্জারকে সিগন্যাল দিল। পিআইপি টু আইপি থ্রি নামক আরেকটা মেসেঞ্জারকে সিগন্যাল দিল এবং এই আইপি থ্রি ফাইনালি আরেকজনকে সিগন্যাল দিল যার নাম হচ্ছে গ্লুট, যেটা আমাদের আনসার গ্লুট ফোর। এই গ্লুট ফোরটা হচ্ছে একটা ট্রান্সপোর্টার যে কোথায় বসে আছে এই মুহূর্তে লিভার সেলের অনেক ভেতরে বসে আছে। যেই মুহূর্তে আইপি থ্রি থেকে সিগন্যালটা আসলো গ্লুট ফোরের কাছে, গ্লুট ফোরটা সঙ্গে সঙ্গে চলে গেল এই সেল মেমব্রেনের এখানে, এখানে গ্লুট ফোরটা গিয়ে বসে পড়লো। গ্লুট ফোরটা গিয়ে বসে পড়লো। এরপরে এই যে গ্লুকোজগুলো যেগুলো রক্তে বেশি বেশি করে জমে যাচ্ছিল, ওরা কি হয়েছে লিভার সেলের কাছে এসেছে এবং এই গ্লুট ফোরের ভেতর দিয়ে ওরা চলে গেল হচ্ছে লিভার সেলের ভেতরে। তো এটাই প্রশ্ন করেছিল যে গ্লুকোজ যখন ভেতরে ঢুকবে লিভার সেলের ইনসুলিনের সিগন্যালিং এ, তখন কে সেই গ্লুকোজটাকে ভেতরে ঢোকাতে সাহায্য করে? তাহলে আমরা কি দেখলাম? গ্লুট ফোর। তাহলে আনসার হচ্ছে সি। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য অথর অফ সিস্টেমা ন্যাচুরি? খুব ইজি কোয়েশ্চেন। তো এটার আনসার বলার আগে আমরা এক এক করে যাই। জন রে, জন রে যে বইটা লিখেছিল তার নাম হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টারাম। ঠিক আছে, প্ল্যান্টারাম। চার্লস ডারউইনের লেখা বইটার নাম সকলেরই জানা উচিত, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তো আমি সংক্ষেপে অরিজিন অফ স্পিসিস লিখে রাখছি। আর ক্যারোলাস লিনিয়াস, যেটা অ্যাকচুয়ালি আমাদের আনসার, সিস্টেমা ন্যাচুরি বইটা লিখেছিল। আর বেনথাম, বেনথাম যে বইটা লিখেছিল তার নাম হচ্ছে জেনেরা প্ল্যান্টারাম। এই যে জন রে আর বেনথাম এরা দুজনেই প্লান্ট ক্লাসিফিকেশনের উপরে কাজ করেছিল। আর চার্লস ডারউইনকে তো আমরা সকলেই জানি, ইভলিউশন চ্যাপ্টারে পড়েছি, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে গিয়েছিলেন এক্সেট্রা। তো নেক্সট কোয়েশ্চেনে যাই। Small extrachromosomal circular self-replicating DNA molecules found in bacteria is called. তো প্রথম লাইনটাতেই বলা হয়েছে এক্সট্রা ক্রোমোজোমাল, মানে ক্রোমোজোমের বাইরে। তার আমাদের আর কিছু পড়ার দরকারই নেই। এটা যদি আমাদের একটা ব্যাকটেরিয়া সেল হয় তাহলে ব্যাকটেরিয়া সেলের মধ্যে দুই ধরনের ডিএনএ থাকে। একটা হচ্ছে এরকম ডিএনএ যেটাকে আমরা বলি ক্রোমোজোমাল ডিএনএ, ক্রোমোজোমাল ডিএনএ।
আর ক্রোমোজোমাল ডিএনএ বাদ দিয়েও আমাদের আরেকটা এরকম গোল ডিএনএ থাকে, যেটাকে আমরা বলি প্লাজমিড ডিএনএ। ব্যাস, এটা থেকেই আমরা আনসার করতে পারবো। যখনই বলে দিল এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, তার মানেই এখানে ক্রোমোজোমাল ডিএনএ বাদ দিয়ে আর একটা জিনিসই থাকছে, প্লাজমিড, সেটা হচ্ছে আমাদের আনসার। ফার্স্ট অপশনটা যেটা আছে নিউক্লিওজোম, সেটা আমরা কোথায় পড়েছি? নিউক্লিওজোম সলিনয়েড মডেলে। নিউক্লিওজোম সলিনয়েড মডেলে আমরা কি দেখতে পাই? যে এটা যদি আমাদের ডিএনএ হয় এরকম ভাবে, সেই ডিএনএ গুলো একটা প্রোটিনের চারপাশে পেঁচিয়ে থাকে। সেই প্রোটিনগুলোকে আমরা কি বলি? এই যে এগুলোকে আমরা বলি হিস্টোন প্রোটিন, তাই তো? আর এই পুরো জিনিসটাকে আমরা একসাথে কি বলি? নিউক্লিওজোম। তো সেক্ষেত্রে আমরা নিউক্লিওজোমটা আনসার করব না, গলগি বডি সেল চ্যাপ্টারে আমরা পড়েছি। আর ফ্যাগোজোম জিনিসটা কি? ফ্যাগোজোম হচ্ছে বাইরে থেকে, এটা মনে করো কোনো একটা খাবার বা কোনো একটা ব্যাকটেরিয়া, আর এটা মনে করো হচ্ছে একটা সেল। তো এই সেলটা যদি এই খাবারটাকে বা এই ব্যাকটেরিয়াটাকে ভেতরে ঢুকিয়ে নেয় এরকম একটা গহ্বর তৈরি করে, তাহলে সেটাকে আমরা বলবো ফ্যাগোসাইটোসিস। এবার এই যে সেলটা এই বাইরের খাবারটা বা ব্যাকটেরিয়াটাকে ভেতরে ঢুকিয়ে নিল ফ্যাগোসাইটোসিস প্রসেসে, ফ্যাগোসাইটোসিস প্রসেসে এই যে ভেতরে ঢুকিয়ে নিল, তো এই ব্যাকটেরিয়াটাকে যদি ইন ফিউচার পুরোপুরি ধ্বংস করতে হয় তাহলে কি হবে? তাহলে এর সঙ্গে আবার এরকম লাইসোজোমটা একে ঘিরে ফেলবে। তাহলে প্রথমে সেলটা ব্যাকটেরিয়াটাকে ভেতরে ঢুকিয়ে নিল, তারপরে লাইসোজোম সেই সেলটাকে ঘিরে ফেললো। এটাকেই আমরা কি বলি? এই যে থলির মতো একটা জিনিস তৈরি হলো লাইসোজোমের সঙ্গে ব্যাকটেরিয়াটা যুক্ত হয়ে, সেটাকেই আমরা বলবো ফ্যাগোজোম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। Which of the following components of phloem is absent in monocot plants? monocot বলতে এখানে একবীজপত্রীর কথা বলা হচ্ছে। এটা আমাদের এক্সপ্লেনেশনের কিছু নেই, ডাইরেক্ট অ্যান্সার phloem parenchyma। নেক্সট কোয়েশ্চেন। Which of the statement is not true about the telomere? একটু কঠিন আছে। টেলোমিয়ার জিনিসটা কি? আমরা যদি এখানে একটা এরকম ক্রোমোজোম আঁকি, আর এদিকে যদি আমরা আরেকটা ক্রোমোজোম আঁকি, তাহলে এই যে শেষের মাথাগুলো, এগুলোকে আমরা বলি টেলোমিয়ার। স্পেশাল পোলারিটি থাকে এদের, এই প্রান্তগুলোকে আমরা বলি টেলোমিয়ার। এবার টেলোমিয়ার কি করে? এখানে ফার্স্ট অপশনটা কি বলেছে? যে টেলোমিয়ার প্রোটেক্টস দ্য এন্ড অফ ক্রোমোজোম, মানে ক্রোমোজোমের প্রান্তগুলোকে রক্ষা করে। অবশ্যই, কারণ এই যে প্রান্তগুলো যদি টেলোমিয়ার না থাকতো তাহলে ইন ফিউচার কি হতো? দুটো ক্রোমোজোম জোড়া লেগে যেত। তাহলে দুটো ক্রোমোজোম যদি জোড়া লেগে যায় তাহলে কিরকম দেখতে হবে জিনিসটা? ধরো একটা ক্রোমোজোম এরকম, আর সেকেন্ড যে ক্রোমোজোমটা আছে সেটা মনে করো এরকম উঠে গিয়েছে, এর উপরে এরকম ভাবে উঠে গিয়েছে। তাহলে এই যে দুটো ক্রোমোজোম একজন আরেকজনের উপরে চলে আসলো, এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি পুনর্বিন্যাস বা রিকম্বিনেশন। রিকম্বিনেশন হতে পারে, ক্রসিং ওভার হয়। তাহলে এই সব জিনিসগুলো যদি হয় তাহলে ক্রোমোজোমের যে ইন্টিগ্রিটি, ক্রোমোজোমের যে নিজের একটা সত্তা, সেটা আর বজায় থাকলো না, ওর মধ্যে অন্য একটা ক্রোমোজোমের জিনিসপত্র চলে আসলো। সেটা যদি আমরা না চাই তাহলে আমাদের দরকার হচ্ছে টেলোমিয়ার, যে এই ক্রসিং ওভার বা রিকম্বিনেশন, মানে এই যে দুটো ক্রোমোজোমের প্রান্তগুলো পরস্পরের কাছাকাছি আসবে, এই জিনিসটাকে আটকে দেয়। অর্থাৎ টেলোমিয়ার প্রোটেক্টস দ্য এন্ড অফ ক্রোমোজোম, এই কথাটা সত্যি। কিন্তু আমাদের কি চেয়েছে? আমাদের নট ট্রু চেয়েছে, মানে কোনটা মিথ্যা। তাহলে ফার্স্ট অপশনটা হবে না। নেক্সট বলছে যে লস অফ টেলোমিয়ার ইজ রেসপন্সিবল ফর এজিং, মানে টেলোমিয়ারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেলগুলো তাড়াতাড়ি মরে যাবে বা সেলগুলো বৃদ্ধ হয়ে যাবে। তো এটার জন্য আবার আমাদের রেপ্লিকেশন সম্বন্ধে একটু জানতে হবে। তো রেপ্লিকেশন প্রসেসে কি হয়? আমরা যদি ল্যাগিং স্ট্র্যান্ডের কথা বলি, সেকেন্ড অপশনটার এক্সপ্লেনেশন দিচ্ছি আমি। আমরা যদি ল্যাগিং স্ট্র্যান্ডের কথা বলি তাহলে এটা ধরে নাও আমাদের প্যারেন্টাল স্ট্র্যান্ড, যাকে দেখে ডিএনএ কপিটা আমরা করব, এটা মনে করো প্যারেন্টাল স্ট্র্যান্ড। এবার আমরা যদি ল্যাগিং স্ট্র্যান্ডের কথা বলি তাহলে ল্যাগিং স্ট্র্যান্ডটা কিভাবে তৈরি হয়? এরকম ভেঙে ভেঙে, আর মাঝখানে এরকম একটা করে কি থাকে? প্রাইমার। এরকমভাবে প্রাইমারগুলো থাকে। ইন ফিউচার আমরা কি করি? এই প্রাইমারগুলোকে আমরা সরিয়ে দিই, তাহলে আমাদের যে নতুন স্ট্র্যান্ডটা তৈরি হয় সেটা কেমন দেখতে হয়? এরকম ফাঁকা ফাঁকা তৈরি হয়। তারপরে আমরা এদের মাঝখানে এরকম জোড়া লাগিয়ে দিই লাইগেজ দিয়ে।
এই পুরোটা আমরা জোড়া লাগিয়ে দিই। এবার প্রবলেম হচ্ছে দেখো যে আমরা যদি প্রাইমারগুলোর কথা বলি এবং ওদেরকে যদি সরানোর কথা বলি, তাহলে এই প্রাইমারটা যদি আমি সরিয়ে দিই, এটাও যদি সরিয়ে দিই, এটাও সরিয়ে দিই, এটাও সরিয়ে দিই, এদের সবাইকে আমরা ইজিলি জোড়া লাগিয়ে দিতে পারবো লাইগেজের সাহায্যে। এরকম ভাবে ধরো আমরা জোড়া লাগিয়ে দিলাম। এবার দেখো লাস্টেরটা যদি আমি সরিয়ে দিই, লাস্টের প্রাইমারটা এটা যদি আমি সরিয়ে দিই, তাহলে একটুখানি দেখো ফাঁকা জায়গা থেকে গেল। সেই ফাঁকা জায়গাটা পূর্ণ করার মতো কিছু আমাদের কাছে নেই। কারণ আমরা প্রাইমার, যদি আমাদের এইখানে একটা প্রাইমার থাকতো, তাহলে আমরা কি করতাম, এই প্রাইমারটাকে আমরা সরিয়ে দিতাম এবং এখানে যদি একটা এরকম ডিএনএ স্ট্র্যান্ড থাকতো, তাহলে আমরা জোড়া লাগিয়ে দিতাম, কোনো অসুবিধা হতো না। কিন্তু আমাদের প্রাইমারটা যদি আমরা লাস্ট প্রাইমারটা সরিয়ে দিই, তাহলে কি হচ্ছে, আমাদের এক্সট্রা কোনো আর জায়গা পাচ্ছে না, মানে আমাদের ডিএনএটা কি হচ্ছে, একটুখানি ছোট হয়ে যাচ্ছে। তাই জন্যে আমরা যদি প্রাইমারটাকে কেটে দিই, মানে যেটা এখানে বলছে লস অফ টেলোমিয়ার, তাহলে আমাদের নতুন যে ডিএনএটা তৈরি হলো সেটা কি হবে, ধীরে ধীরে ছোট হয়ে যাবে, পরের বার আরো ছোট হয়ে যাবে, তারপরে আরো ছোট হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ডিএনএ রেপ্লিকেশনের শেষে আমাদের নতুন যে ডিএনএ স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে সেটা ধীরে ধীরে ছোট হয়ে যাবে। ছোট হতে হতে দেখা গেল একসময় ডিএনএটা এটুকু হয়ে গেছে। তাহলে এইটুকু ডিএনএকে রেপ্লিকেশন করা খুবই কঠিন এবং আলটিমেটলি সেলটা মরে যাবে। সেটাই এখানে বলেছে, লস অফ টেলোমিয়ার ইজ রেসপন্সিবল ফর এজিং। অর্থাৎ টেলোমিয়ার জিনিসটাকে যদি আমরা নষ্ট করে দিই, তাহলে ডিএনএ রেপ্লিকেশনের পর ধীরে ধীরে ডিএনএটা ছোট হতে থাকবে এবং একসময় সেলটা মরে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাও রাইট। থার্ড অপশনটা বলছে টেলোমিয়ার হ্যাজ ইউনিক সেট অফ জিনস। এবার এই যে ক্রোমোজোমের প্রান্ত দুটো, যেগুলোকে আমরা টেলোমিয়ার বলছি, এখানে কিছু রিপিটেড সিকোয়েন্স থাকে। কি থাকে? রিপিটেড সিকোয়েন্স। সাপোজ আমি ধরে নিলাম টি আবার টি এরকম ভাবে চলতে থাকে, কিন্তু এটা কোনো ইউনিক সেট অফ জিন নয়। মানে এই যে টি বারবার বারবার করে থাকছে, এখান থেকে একটা সুন্দর প্রোটিন বা স্পেসিফিক প্রোটিন তৈরি হয় না। তাহলে কোনো ইউনিক প্রোটিন যেহেতু তৈরি হচ্ছে না, কোনো ইউনিক সেট অফ জিনস যেহেতু নেই, তাই এই অপশনটা কিন্তু ভুল। আর লাস্টের যে অপশনটা বলছে টেলোমিয়ার হ্যাজ রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স, এটা আমি এক্ষুনি বললাম যে ডিএনএর যে লাস্ট প্রান্তগুলো থাকে, যেগুলোকে আমরা টেলোমিয়ার বলছি, সেখানে বারবার এরকম রিপিটেড নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে, অর্থাৎ এটাও সঠিক। তাহলে এখানে যেহেতু ভুলটা খুঁজতে বলেছিল, তাই অপশন হচ্ছে সি। কোয়েশ্চেন নাম্বার 46, স্টিলড রুট ইজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং প্লান্টস। এবার স্টিলড রুট কথাটার মানে হচ্ছে ঠেস মূল। ঠেস মূল, ঠিক আছে। এবার অপশনগুলো যেগুলো আছে, ম্যাগনিফেরা ইন্ডিকা, অরাইজেস স্যাটাইভা, এগুলো সব সাইন্টিফিক নেম। ম্যাগনিফেরা ইন্ডিকার বাংলা নাম হচ্ছে আম, অরাইজেস স্যাটাইভা হচ্ছে ধান, ফাইকাস বেঙ্গালিনিয়েসিস এটা হচ্ছে বট গাছ, আর প্যান্টানাস টেক্টোরিয়াস এটা হচ্ছে এক ধরনের পাইন গাছ, পাইনাস। তো সাধারণভাবে আমরা যদি দেখি আম গাছের ক্ষেত্রে আমরা কোনো ঠেসমূল টাইপের কিছু দেখতে পাই না। ঠেসমূল মানে হচ্ছে এরকম একটা মেইন কাণ্ড থাকবে গাছের, আর সেই গাছের কাণ্ডের সাইডে সাইডে এরকম এক্সট্রা এক্সট্রা এরকম মূল থাকবে এক্সট্রা সাইডের দিকে, ঠিক আছে, যাতে গাছটা কোনো দিকে হেলে না পড়ে যায়, এগুলো হচ্ছে ঠেসমূল। তো আম গাছের ক্ষেত্রে আমরা এরকম কিছু দেখতে পাই না। আম গাছের ক্ষেত্রে আমরা শুধু মেইন মূলটাই দেখতে পাই। ধান গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। বট গাছের ক্ষেত্রে এটা যদি বট গাছ হয়, সাপোজ ধরো এরকম বট গাছের এরকম একটা ডাল জাস্ট একটা আঁকলাম, বট গাছের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এরকম ডালগুলো থেকে এরকম ঝুরি নেমে আসে নিচের দিকে, এগুলোকে বলা হয় প্রপ রুট বা ঝুরি মূল, ঠিক আছে, প্রপ রুট বা ঝুরি মূল। কিন্তু বট গাছের যে কাণ্ড, সেই কাণ্ডের নিচের দিকে আমরা এরকম ঠেস মূল এরকম দেখতে পাই না। এরকম এই জিনিসগুলো আমরা দেখতে পাই না, শুধু উপরের থেকে এরকম ঝুরি নেমে আসে, এই জিনিসটা দেখতে পাই। আর লাস্টে যেটা আছে পাইনাস, আমি ছবিটা দেখাচ্ছি নেক্সট স্লাইডে। এটা হচ্ছে সেই পাইনাস গাছটার ছবি, যেটা আমরা ওখানে দেওয়া আছে প্যান্টানাস টেক্টোরিয়াস। সেই গাছটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেইন রুটের ছাড়াও চারপাশে এরকম এগুলো হচ্ছে স্টিলড রুট বা ঠেস মূল, ঠিক আছে। তাহলে আমাদের আনসার কি হবে? আনসার হচ্ছে প্যান্টানাস টেক্টোরিয়াস বা
পাইনাস গাছের ক্ষেত্রে আমরা ঠেসমূলটা দেখতে পাচ্ছি, অপশন ডি। নেক্সট, ইটাই ইটাই ইজ কজড ডিউ টু ইনজেকশন অফ ফুড কন্টামিনেটেড উইথ, মানে কোনো খাবারের মধ্যে কোন জিনিসটা বেশি থাকলে আমাদের ইটাই ইটাই রোগ হতে পারে। ঠিক আছে, কন্টামিনেশন মানে হচ্ছে দূষণ, মানে খাবারের মধ্যে কিসের দূষণ হলে ইটাই ইটাই রোগ হয়? তো আনসার হচ্ছে ক্যাডমিয়াম। লেড, যেটার বাংলা হচ্ছে সীসা, যদি কোনো খাবারে লেড বেশি সংখ্যায় থাকে তাহলে যে রোগটা হয় সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া এটা হচ্ছে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, মানে স্নায়ুতন্ত্রের রোগ, একটা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ বা স্নায়ুতন্ত্র সংগঠিত রোগ। মার্কিউরি বা পারদ, পারদ যদি কোনো খাবারে বেশি থাকে বা জলে যদি বেশি থাকে এবং সেই জলটা যদি কনজিউম করা হয় সেক্ষেত্রে আমাদের মিনামাটা রোগ হয়, মিনামাটা। আর নিকেলের ক্ষেত্রে আমরা স্পেসিফিক সেরকম আর কোনো ডিজিজ পাই না, তো এগুলো তোমাদের ম্যাচিং করে দেওয়া থাকতে পারে, বাঁ দিকে ডিজিজ থাকলো, ডান দিকে মেটালের নাম দেওয়া থাকলো এবং মেলাতে বললো, সেটাও তোমরা করে আসবে। নেক্সট, 48 বলেছে সিম্প্লাস্টিক ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস টেক্স প্লেস থ্রু, মানে সিম্প্লাস্টিক ট্রান্সপোর্ট কোথায় হয়? তো আমরা একটু ছবি দেখে নিই। এটা যদি গাছের একটা রুটের সেল হয়, সবার প্রথমে আসে এপিডার্মিস বা বহিঃত্বক, তারপরে কর্টেক্স বা বহিঃস্তর, তারপরে এন্ডোডার্মিস বা অন্তঃস্তক, আর তারপরে হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র। তো দেখা গেল যে এই 1 নাম্বার সেল থেকে আমি 2 নাম্বার সেলের দিকে নিউট্রিয়েন্টস দিতে চাই এবং সিম্প্লাস্টিক পাথওয়েতে। তো তো নিউট্রিয়েন্টস দুই ভাবে যেতে পারে, একটা হচ্ছে এই সাইডগুলো দিয়ে, এই সাইডগুলো দিয়ে আসতে পারে, অথবা সেলের মাঝখান দিয়ে চলে যেতে পারে। এবার যদি সেলের মাঝখান দিয়ে কোনো নিউট্রিয়েন্টস যায় সেটাকে আমরা বলি সিমপ্লাস্টিক পাথওয়ে। আর যদি এই বাইরে দিয়ে মানে সেল ওয়ালগুলো দিয়ে যদি যায় তাহলে সেটাকে আমরা বলি অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। এবার দেখো যে কোনো নিউট্রিয়েন্টসকে যদি এই এপিডার্মিস থেকে এই কর্টেক্সে যেতে হয় তাহলে ওকে কোন দিক দিয়ে যেতে হবে? দুটো সেলের মাঝখানে গ্যাপ চাই, মানে ও এই গ্যাপগুলো দিয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে দুটো উদ্ভিদ কোষের মাঝখানে যে গ্যাপটা থাকে, যেটার মাধ্যমে দুটো উদ্ভিদ কোষ একে অপরের সঙ্গে কানেকশন করে, সেটাকে কি বলে? এই জায়গাটাকে কি বলে? এটাকে আমরা বলি প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা, যার সাহায্যে দুটো উদ্ভিদ কোষ নিজেদের মধ্যে কানেকশনটা বজায় রাখে, নিউট্রিয়েন্টসকে এদিক ওদিক করতে পারে, খাবারকে এদিক ওদিক করতে পারে। তাহলে সিমপ্লাস্টিক পাথওয়ে কার থ্রু দিয়ে হয়? আমরা দেখলাম প্লাজমোডেসমাটার মধ্যে দিয়ে হয়। তাহলে এবার আমরা কোয়েশ্চেনে ফিরে আসি। কোয়েশ্চেনে বলেছে সিমপ্লাস্টিক ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস টেক্স প্লেস থ্রু প্লাজমোডেসমাটা। সেল ওয়াল নয়, কারণ সেল ওয়াল তাহলে বাইরের দিকে হয়ে যাবে, সেল মেমব্রেনও তাই বাইরের দিকে থাকে। আর ট্রান্সপোর্টার আমাদের কোনো কিছু দরকার নেই, কারণ হচ্ছে কি দুটো সেলের মাঝখানটা ফাঁকা, তাই আমাদের কোনো এক্সট্রা ট্রান্সপোর্টারের দরকার নেই খাবারটাকে এদিক ওদিক করার জন্য। তাহলে আনসার প্লাজমোডেসমাটা। নেক্সট, লাইকেন্স আর মোস্ট সেন্সিটিভ টু হুইচ অফ দ্য ফলোইং। এবার এই আনসারটা দেখে মনে হচ্ছে যে এটা পলিউশনের একটা কোয়েশ্চেন, কিন্তু তোমরা যদি ইভলিউশন চ্যাপ্টারটা ভালো করে পড়ে থাকো সেখানে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলে একটা জিনিস ছিল। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম মানে শিল্প বিপ্লবের সময় কি হয়েছিল, পিপার্ড মথের একটা এক্সাম্পল ছিল, যে সেই মথটার কিছু একটা চেঞ্জ হয়েছিল। কি সেটা? যে প্রথম দিকে বলা হচ্ছিল যে শিল্প বিপ্লবের আগে গাছের গুঁড়িতে, এটা ধরো একটা গাছ, এই গাছের গুঁড়ির উপরে এরকম লাইকেন জন্মাচ্ছিল, তাই জন্যে গাছের কালারটা হয়ে যাচ্ছিল হচ্ছে গ্রে। গাছের গুঁড়ির উপরে এগুলো হচ্ছে লাইকেন, লাইকেন জন্মেছিল, তাই জন্য গাছের গুঁড়ির নর্মাল যে ডার্ক কালারটা থাকে সেটা না হয়ে লাইকেনের কালার দেখতে পাচ্ছিলাম গ্রে, এবং এই গ্রে কালারের উপরেই কিছু গ্রে কালারের মথ এসে বসছিল। ঠিক আছে, তাহলে গ্রে কালারের কাণ্ডের উপরে যদি গ্রে কালারের মথ এসে বসে তাহলে মথটাকে কেউ দেখতে পাবে না। তাহলে যারা মথকে খায়, যে কোনো প্রিডেটার বা শিকারী হতে পারে, যে মথকে খায় সে মথকে দেখতে পাচ্ছে না, কারণ মথের কালারও যেটা গাছের গুঁড়ির কালারও তাই হয়ে গিয়েছে লাইকেন জন্মানোর জন্য, তাই জন্য মথগুলো বেঁচে যাচ্ছিল। কিন্তু যখন ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হয়ে গেল, যখন শিল্প বিপ্লব শুরু হলো, তখন কি হলো, কারখানা থেকে ধোঁয়া তৈরি হওয়া শুরু করলো, ছাই তৈরি হওয়া শুরু করলো। তাহলে এই ধোঁয়া, ছাই এগুলো লাইকেনের উপরে এসে পড়লো। তাহলে ইন ফিউচার এই লাইকেনটা কি হলো, ধীরে ধীরে মরে গেল। এই লাইকেনটা যখন মরে গেল তখন গাছের যেটা অরিজিনাল কালার মানে ডার্ক কালার সেটা সবাই দেখতে পেয়ে গেল। এটা হচ্ছে গাছের আলাদা রকমের এটা কালার হয়ে গেল, মানে যেটা অ্যাকচুয়াল কালার ডার্ক কালার সেটা
প্রকট হয়ে গেল, তাহলে এর উপরে যে মথগুলো বসেছিল গ্রে কালার নিয়ে, সেই গ্রে কালারের মথগুলো যদি ডার্ক কালারের গাছের গুড়ির উপরে বসে থাকে, তাহলে এবার প্রিডেটারগুলো ওকে সহজেই দেখতে পাবে, কারণ ওর কালার আলাদা, গাছের গুড়ির কালার আলাদা। তাহলে প্রিডেটারগুলো এবার সহজেই মথগুলোকে খেয়ে ফেললো। এটা ছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের গল্প। এরপরে আরও ছিল যে মথগুলো এরপরে ধীরে ধীরে নিজেদের ইভলিউশন করলো, নিজেদের কালার চেঞ্জ করলো, গ্রে কালার থেকে মথগুলো ডার্ক কালারের হয়ে গেল, তারপরে ওরা বেঁচে গেল। কিন্তু এই যে দেখো যে শিল্প বিপ্লবের পরে কেন মথগুলো প্রবলেমে পড়লো, কারণ লাইকেনগুলো যেগুলো গাছের উপরে জন্মেছিল, যাদের কালার গ্রে ছিল, সেই লাইকেনগুলো নষ্ট হয়ে গেল। তাই জন্যে গাছের ডার্ক কালারটা বাইরে বেরিয়ে আসলো। তাহলে ধোঁয়া ধুলো এগুলোর জন্য কার ক্ষতি হলো? লাইকেনের ক্ষতি হলো। তাহলে লাইকেন্স আর মোস্ট সেন্সিটিভ টু হুইচ অফ দ্য ফলোইং? অবশ্যই এয়ার পলিউশন, তাই না? তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট, সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কনসিস্টস মোস্টলি অফ। তো কিছু সংখ্যক স্টুডেন্ট দেখলাম এটা ভুল করেছে, বলেছে সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তো অনেকে কি করেছে, সেল ওয়াল দেখেই সেলুলোজ হেমিসেলুলোজ করে দিয়েছে। এবার সেলুলোজ হেমিসেলুলোজ সেল ওয়ালের অংশ, এটাও সেল ওয়ালের অংশ, কিন্তু কার সেল ওয়াল সেটা? এটা হচ্ছে গাছের সেল ওয়ালের অংশ। ঠিক আছে? আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালে আমরা দেখতে পাই পেপটাইডোগ্লাইক্যান অ্যান্ড টিকোইক অ্যাসিড। সেক্ষেত্রে আমরা কিন্তু সেলুলোজ হেমিসেলুলোজ দেখতে পাই না। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। আর কাইটিন আমরা দেখতে পাই ছত্রাকের ক্ষেত্রে, ফাঙ্গাস। ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমাল হ্যাজ আ ডায়াফ্রাম বিটুইন দ্য থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন? বলেছে থোরাক্স মানে যেটা বক্ষগহ্বর বলতে পারো, বুকের খাঁচাটা বলতে পারো, আর অ্যাবডোমেন মানে সাধারণত পেট। তো আমাকে একটা খুব সিম্পল কথা বলো, যদি এটা আমি একটা মানুষের কথা বলি, আমি একটা খুব বেসিক নর্মালি আঁকছি, এটা যদি মানুষ হয়, এটা যদি মানুষটার পেট হয়, আর এটা যদি মানুষটার বুকের খাঁচা হয়, তাহলে এই যে বুকের খাঁচা আর পেট, এর মাঝখানে বলছে কি থাকছে? ডায়াফ্রাম বা মধ্যছদা। তাহলে মধ্যছদাটা কোথায় থাকে আমাদের, যেটা আমাদের শ্বাসকার্যে হেল্প করে? এখানেই তো, বুকের খাঁচার ঠিক নিচেই তো আমাদের মধ্যছদাটা থাকে, এটাই তো আমাদের ডায়াফ্রাম, তাই না? ডায়াফ্রাম। তাহলে আমাদের যদি ডায়াফ্রাম, এই যে এটা যদি অ্যাবডোমেন বা পেট হয়, আর উপরেরটা যদি বুক হয়, তাহলে আমরা কি ধরনের প্রাণী? আমরা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, ম্যামলস। আমাদের ডায়াফ্রামটা কোথায় থাকছে? অ্যাবডোমেন আর থোরাক্সের মাঝখানে। তাহলে আমাদের যে এখানে চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে ম্যামলস কোনটা? হুয়েল, তিমি, এটা হচ্ছে আমাদের স্তন্যপায়ী। তাই আনসার হবে অপশন এ। বাকি পিজিয়ন, স্নেক, ফ্রগ কোনোটাই ম্যামলস নয়। নেক্সট কোয়েশ্চেন। The pair of hormones required for a callus to differentiate into organs, মানে বলছে যে এটা একটা আমি গাছের কেলাস নিয়েছি এবং এখান থেকে আমি একটা পুরো গাছ তৈরি করব, তাহলে আমাকে কি কি দিতে হবে? তো হরমোন চ্যাপ্টার যখন তোমরা পড়বে, সেখানে বলা হয় যে আমরা যদি কোনো একটা গাছের কেলাস থেকে যদি রুট তৈরি করতে চাই, যদি এরকম আমরা নিচের দিকে মূল তৈরি করতে চাই, তাহলে আমরা কি দেব? অক্সিন। আর যদি আমরা শুট তৈরি করতে চাই, উপর দিকে এরকম কাণ্ড তৈরি করতে চাই, তাহলে আমরা কি দেব? সাইটোকাইনিন। ঠিক আছে? তাহলে সাইটোকাইনিন আর অক্সিন, এই দুটোর সম্মিলনে আমরা একটা কেলাস থেকে বা ছোট্ট একটা গাছের পার্ট থেকে পুরো গাছ তৈরি করে নিতে পারবো। তাহলে অপশন হচ্ছে এ রাইট আনসার, অক্সিন অ্যান্ড সাইটোকাইনিন। ইথিলিন থেকে বেশিরভাগ ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা আসে, সেটা হচ্ছে ফ্রুট রিপেনিং হরমোন কোনটা, বা ফল পাকাতে কে সাহায্য করে। আর অ্যাবসিসিক অ্যাসিড থেকে যে মেইনলি কোয়েশ্চেনটা আসে, সেটা হচ্ছে বাষ্পমোচনকে প্রতিরোধ করে কোন হরমোন, ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন প্রতিরোধক হরমোন কোনটি, সেটাতে আমরা বলবো ট্রান্সপিরেশনকে আটকে দেয়। ঠিক আছে? ট্রান্সপিরেশন ইনহিবিটিং হরমোন অ্যাবসিসিক অ্যাসিড। আর জিব্বারেলিন থেকে যে কোয়েশ্চেনটা আসে, সেটা পার্থেনোকার্পি আসতে পারে, যে পার্থেনোকার্পি এমএসকিউ আসতে পারে, যে পার্থেনোকার্পি কোন কোন হরমোনের প্রভাবে হয়। তো আমরা তিনটেই লিখবো, অক্সিন, সাইটোকাইনিন আর জিব্বারেলিন। তিনটার প্রভাবেই পার্থেনোকার্পি হয়, মানে বীজবিহীন ফল উৎপাদন, নিষেক ছাড়াই। ঠিক আছে? আর জিব্বারেলিন থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, রিচমন্ড ল্যাং এফেক্ট কার ক্ষেত্রে দেখা যায়? রিচমন্ড
ল্যাং এফেক্ট। এই রিচমন্ড ল্যাং এফেক্টটা কি? ওই যে এরকম কিছু কিছু ছোট ছোট গাছ থাকে যাদের এরকম ফলটা উপরে বিশাল বড়, আহ, আর কাণ্ডগুলো এরকম খুবই ছোট ছোট হয়। হ্যাঁ, পরবর্তীকালে যদি আমরা কাণ্ডগুলোকে বড় করতে চাই তাহলে আমাদেরকে জিব্বারেলিন প্রয়োগ করতে হয়। ইন ফিউচার সেটা গাছটা অনেক লম্বা হয়ে যায়, যেরকম বাঁধাকপির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাঁধাকপিটা অনেক বড় সাইজের আর বাঁধাকপির কাণ্ডগুলো খুবই ছোট। তো সেটাতে যদি আমরা জিব্বারেলিন দিয়ে দিই তাহলে কাণ্ডগুলো আবার বড় হয়ে যাবে এবং আমরা রিচমন্ড ল্যাং এফেক্ট দেখতে পাবো। ঠিক আছে, রোজেট উদ্ভিদ বলা হয় এদেরকে। এটাও কোয়েশ্চেন আসতে পারে যে রোজেট উদ্ভিদের ক্ষেত্রে কোন হরমোন আমরা প্রয়োগ করি? জিব্বারেলিন। ঠিক আছে, জিব্বারেলিন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নেসেসারি ফর বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন? তো এখানে তোমাদের যে প্লান্ট মিনারেল ট্রান্সপোর্ট চ্যাপ্টারটা আছে, তারপরে আরেকটা চ্যাপ্টার আছে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস নিয়ে, যেখানে বিভিন্ন ধরনের খনিজ মৌল সম্বন্ধে বলা আছে। তারপর শেষের দিকে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের একটা আলাদাই টপিক আছে, যেখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সম্বন্ধে বলা হচ্ছে। রাইজোবিয়াম রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে? নাইট্রোজেন ফিক্সেশন করে, বাতাসের মুক্ত নাইট্রোজেনকে গাছের মধ্যে নিয়ে আসে। এবং এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো, এরা উন্নত ধরনের গাছের সঙ্গে বা সিম্বি গোত্রীয় উদ্ভিদ আমরা বলি, ব্যাকটেরিয়াগুলো লেগুমিনাস বা সিম্বি গোত্রীয় উদ্ভিদের সঙ্গে একটা মিথজীবী সম্পর্ক দেখায়। রাইজোবিয়ামগুলো বাতাস থেকে নাইট্রোজেন লেগুমিনাস উদ্ভিদকে দিয়ে দেয়, আর লেগুমিনাস উদ্ভিদগুলো রাইজোবিয়ামকে থাকতে দেয়। ঠিক আছে, তো এবার আমরা একটুখানি মেকানিজমটা একটু দেখি। যে দেখো বাঁদিকে রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়াটা আছে, সেই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা অ্যাটাক করে দিয়েছে কাকে? এই লেগুমিনাস প্ল্যান্টটাকে এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ইনফেকশন করে দিয়েছে এবং নোডিউল গুলো তৈরি হয়েছে। নোডিউলস মানে এরকম একটা বালজিং তৈরি হয়েছে, যেগুলোর ভেতর দিয়ে এই ব্যাকটেরিয়াগুলো ঢুকছে এবং ব্যাকটেরিয়াগুলো ঢুকে সোয়েলিং মানে ফুলে গেছে, খেয়ে দিয়ে ফুলে গেছে। এবার এই যে ব্যাকটেরিয়াগুলো ভিতরে ঢুকে গেল নোডিউল তৈরি করে, এরপরে এই ব্যাকটেরিয়াগুলো কোন এনজাইম সিক্রিট করছে? দেখো নাইট্রোজিনেজ। নাইট্রোজিনেজ এনজাইম কি করে? এই যে দেখো বাতাসে যে নাইট্রোজেনটা সেটাকে ফিক্স করছে কি রূপে? অ্যামোনিয়া রূপে। ঠিক আছে, তাহলে বাতাসের নাইট্রোজেনকে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নাইট্রোজিনেজ উৎসেচকের সাহায্যে ফিক্স করছে। আর এই যে নাইট্রোজিনেজ যে উৎসেচকটা, সেটার স্ট্রাকচার দেখো ডান দিকে দেখানো আছে। তো ডান দিকে তুমি দেখতে পাবে এখানে মলিবডেনাম দেখতে পাচ্ছি আমি নাইট্রোজিনেজ উৎসেচকের মধ্যে, আর ফেরাস মানে লোহাও দেখতে পাচ্ছি। তাহলে নাইট্রোজিনেজ উৎসেচকের মধ্যে আমরা দুটো মেটাল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মলিবডেনাম, একটা হচ্ছে লোহা। এবার আমরা কোয়েশ্চেনে ফিরে আসি। এবার দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নেসেসারি ফর বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন? এবার বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের জন্য আমাদের কি এনজাইম লাগবে? নাইট্রোজিনেজ, তাই না? আর নাইট্রোজিনেজ এনজাইমটার ভেতরে কি আছে এক্ষুনি দেখলাম? মলিবডেনাম। তাহলে আনসার ডি 53 এর। নেক্সট 54, খুবই সোজা কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস এক্সপোনেনশিয়াল পপুলেশন গ্রোথ? তো এক্সপোনেনশিয়াল গ্রোথ আমরা কিভাবে লিখি? dn বাই dt ইজ ইকুয়াল টু আর ক্যাপিটাল এন। এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল গ্রোথের ফর্মুলা। এটা আমরা কার ক্ষেত্রে দেখতে পাই? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। আর আমাদের গ্রোথ কার্ভটা কেমন হয়? এটা যদি আমাদের 0 হয় তাহলে একদম সোজা উপরে বাড়বে এভাবে করে। এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ। এটাকে আমরা জে শেপড কার্ভও বলে থাকি, জে শেপড কার্ভ। ঠিক আছে, তাহলে এরকম অপশন কোথায় আছে? dn বাই dt ইজ ইকুয়াল টু rn, অপশন সি। নেক্সট, cDNA is copied from mRNA with help of which of the following? এবার cDNA এর c কথাটার মানে হচ্ছে কমপ্লিমেন্টারি বা পরিপূরক। ঠিক আছে, কি বলা হচ্ছে? যে mRNA থেকে cDNA তৈরি হচ্ছে। খুব সোজা, আমরা RNA থেকে DNA তৈরি করছি, তাহলে এটাকে আমরা কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন। যদি আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি করতাম তাহলে আমরা কি বলতাম? এদিকে যদি যেত জিনিসটা তাহলে বলতাম ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি করা। যেহেতু উল্টো জিনিসটা করছি তাই আমরা বলবো রিভার্স ট্রান্সক্রিপশন। খুব সোজা কোয়েশ্চেন, অপশন বি। নেক্সট, এমএসকিউ সেকশনে যাওয়ার আগে বলে দিই, জেনপাস ইউজি 2025 এর নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে 1 আগস্ট থেকে। কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডিতে কানেক্ট করতে পারো বিশদে জানতে।
ফার্স্ট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্টস অ্যাবাউট ল্যাক অপেরন। তো ল্যাক অপেরন সম্বন্ধে এখানে অনেক কিছু তথ্য বলা হচ্ছে, আমরা আগে বেসিক থিওরিটা পড়ি, তারপরে আমরা আনসারে যাব। তো ল্যাক অপেরনের ক্ষেত্রে কি করা হয়, যে এটা একটা ব্যাকটেরিয়া সেল বা ইকোলাই সেলের ক্ষেত্রে আমরা সাধারণত এটা পড়ি। ইকোলাই সেলের ভেতরে এগুলো হচ্ছে জিনগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্ট্রাকচারাল জিন আর একটা হচ্ছে রেগুলেটরি জিন। এগুলো সবাই রেগুলেটরি জিন, ল্যাক আই, ল্যাক পি, ল্যাক ও, এই পুরো জিনিসটা মিলে এই ল্যাক জেড, ল্যাক ওয়াই আর ল্যাক এ কে রেগুলেট করে। এবার ল্যাক অপেরনের প্রধান উদ্দেশ্যটা কি, আমাদের এই যে ল্যাক জেড, ল্যাক ওয়াই আর ল্যাক এ, এই তিনটে জিন থেকে আমাদেরকে প্রথমে ট্রান্সক্রিপশন করতে হবে এবং ট্রান্সক্রিপশন করার পর আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে, যাতে করে আমরা এই ল্যাক জেড, ল্যাক ওয়াই এবং ল্যাক এ, এই তিনটে জিন থেকে কিছু প্রোটিন পাই। সেই প্রোটিনগুলো কি ধরনের প্রোটিন? এনজাইম। এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এবার ধরা যাক যে একটা ব্যাকটেরিয়ার কাছে, মানে ল্যাক অপেরনটা যেভাবে চলে আর কি, যে একটা ব্যাকটেরিয়ার কাছে যখন খুব কম মাত্রায় ল্যাকটোজ থাকে, তখন বাইরে থেকে আমরা যদি সেই ব্যাকটেরিয়াটাকে ল্যাকটোজ প্রোভাইড করি, তাহলে ব্যাকটেরিয়াটা কি চাইবে, যে আমি এই ল্যাকটোজটাকে ভেতরে ঢুকিয়ে নিই এবং ল্যাকটোজটাকে আমি ভাঙি। কিন্তু সেটা করার আগে ল্যাকটোজটা ভেতরে ঢুকিয়ে নিয়ে ওকে যদি ল্যাকটোজটা ভাঙতে হয়, তাহলে ল্যাকটোজটা ভাঙার জন্য তো ওকে এনজাইম চাই, তাই না? তাহলে ব্যাকটেরিয়াটা চাইবে যে আমি আমার যে এনজাইমগুলো সেগুলোকে আগে অ্যাক্টিভেট করি, অর্থাৎ আমি এই যে ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ, এগুলোর ট্রান্সক্রিপশন করাই। এবার থেকে আমাদের শুরু হলো ল্যাক অপেরন। তো একটা ব্যাকটেরিয়া যখন স্বাভাবিক অবস্থায় থাকে, যখন তার বডিতে খুব বেশি একটা ল্যাকটোজ থাকে না, তখন এই যে ল্যাক আই জিনটা দেখা যাচ্ছে, এখান থেকে ইনহিবিটর প্রোটিন তৈরি হয়। ইনহিবিটর প্রোটিনটা এই ল্যাক ও, বা যেটাকে আমরা অপারেটর রিজিয়ন বলছি, এর উপরে এসে বসে থাকে। ল্যাক ও এর উপরে এসে কে বসে থাকে? এটা আমি ধরে নিলাম ইনহিবিটর প্রোটিন। অন্য একটা কালি দিয়ে আঁকি, তাহলে হয়তো সুবিধে হবে। কালো দিয়ে আঁকি। এটা ধরে নিলাম ইনহিবিটর, ও মাথায় এসে বসে আছে অপারেটরের। তাহলে অসুবিধাটা কি হবে, যে যদি একটা আরএনএ পলিমারেজ ট্রান্সক্রিপশন করার জন্য আসে, আরএনএ পলিমারেজটা যদি এই ল্যাক প্রোমোটার অঞ্চলে আসে, তারপরে ও ডান দিকে এগোতেই পারবে না, কারণ ল্যাক অপারেটর অঞ্চলের উপরেই কে বসে আছে? ইনহিবিটর প্রোটিন বসে আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ইনহিবিটর প্রোটিনটাকে এখান থেকে সরাতে হবে, তাহলেই আমরা আরএনএ পলিমারেজের সাহায্যে ট্রান্সক্রিপশন করতে পারবো, ট্রান্সলেশন করতে পারবো এবং বেশি বেশি করে ল্যাকটোজকে ভাঙতে পারবো। তো এই প্রসেসটা করার জন্য আমাদের অল্প একটু ল্যাকটোজের ধার নিতে হলো, মানে আমরা বেশি মাত্রায় ল্যাকটোজকে ভাঙতে পারবো না, কারণ আমাদের কাছে সেই পরিমাণ এনজাইম নেই, এনজাইম আগে তৈরি করতে হবে। তো আমরা কিছু পরিমাণ ল্যাকটোজের ধার নিলাম। ল্যাকটোজটাকে আমরা কি করলাম, মানে আমরা বলতে ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে এখানে, ল্যাকটোজটাকে ব্যাকটেরিয়া পারমিয়েজ নামক এনজাইমের সাহায্যে ওর বডির ভেতরে ঢুকিয়ে নিল অল্প পরিমাণ ল্যাকটোজকে। তারপর সে কি করলো, ল্যাকটেজ এনজাইমের সাহায্য নিল। ল্যাকটেজ এনজাইম এবং পারমিয়েজ এনজাইম এই দুটোই ওর বডিতে খুবই কম পরিমাণে আছে, কিন্তু ওই যেটুকু আছে ওর সাহায্যেই ও এই ল্যাকটোজটাকে ভেঙে অ্যালো ল্যাকটোজ তৈরি করলো। অ্যালো ল্যাকটোজ, তাহলে অ্যালো ল্যাকটোজ তৈরি হলো ল্যাকটোজ থেকে ল্যাকটেজ এনজাইমের সাহায্যে। এই অ্যালো ল্যাকটোজটা এরপরে কি হলো, সেলের ভেতরে ঢুকে গেল। অ্যালো ল্যাকটোজটা গিয়ে এই যে ইনহিবিটর প্রোটিনটা বসেছিল, এই যে কালো দিয়ে এঁকেছি, এই ইনহিবিটর প্রোটিনটাকে এখান থেকে ধাক্কা মেরে সরিয়ে দিল। তাহলে ইনহিবিটর প্রোটিনটাকে যদি অ্যালো ল্যাকটোজ ধাক্কা মেরে সরিয়ে দেয়, তাহলে আমাদের অপারেটর অঞ্চলটা ফাঁকা হয়ে গেল। তাহলে অপারেটর অঞ্চলটাকে যদি আমি এখান থেকে ইরেজ করে দিই, ইনহিবিটরটা যদি এখান থেকে সরিয়ে দিই, অ্যালোল্যাকটোজটাকেও যদি সরিয়ে দিই, কারণ অ্যালোল্যাকটোজটা ইনহিবিটরটাকে সরিয়ে দিয়ে ওর আর কোনো কাজ নেই, তাহলে এই মুহূর্তে আমাদের ল্যাক অপারেটর অঞ্চলটা ফাঁকা হয়ে গিয়েছে। তাহলে এবার যদি আরএনএ পলিমারেজটা ল্যাক প্রোমোটারে এসে বসে, তাহলে এ সহজেই আরএনএ পলিমারেজটা এবার ডান দিকে যেতে পারবে, কারণ বাধা দেওয়ার কেউ নেই। এবং ইন ফিউচার সে এই ল্যাক জেড, ল্যাক ওয়াই আর ল্যাক এ থেকে এনজাইম তৈরি করতে পারবে। ল্যাক জেড থেকে যে এনজাইমটা তৈরি হয় সেটার নামও কিন্তু ল্যাকটেজ। মানে আমরা এটাই চাই যে ল্যাকটেজ খুব অল্প পরিমাণে আছে, খুব বেশি বেশি আমাদেরকে তৈরি করতে হবে। তাই জন্য আমরা অ্যালোল্যাকটোজকে ভিতরে নিয়ে আসলাম এবং আরএনএ পলিমারেজ যাতে যেতে পারে ডান দিকে,
সেই জন্য আমরা ইনহিবিটরটাকে সরিয়ে দিলাম অ্যালোল্যাক্টোজের হেল্প নিয়ে। তারপরে আমরা ল্যাকটেজ তৈরি করলাম ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে। ল্যাক ওয়াই যে জিনটা আছে সেখান থেকে আমরা পারমিয়েজ এনজাইম তৈরি করলাম। আগে খুব অল্প পরিমাণে ছিল, কোনো মতে ওটার হেল্প নিয়ে আমরা ল্যাকটোজকে ঢুকিয়েছিলাম। এখন অনেক বেশি বেশি পারমিয়েজ তৈরি করব, বেশি বেশি ল্যাকটোজ ভেতরে ঢোকাবো। আর লাস্টে দেওয়া আছে ল্যাক এ, এখান থেকে আমরা যে এনজাইমটা তৈরি করব তার নাম হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেস। ট্রান্স অ্যাসিটাইলেস। এই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। তাহলে এবার আমরা ল্যাকটেজ অনেক বেশি পরিমাণে পেয়ে গেলাম। এরপরে আমরা খুব বেশি বেশি করে ল্যাকটোজ ব্যাকটেরিয়া সেলকে দেব এবং ব্যাকটেরিয়া সহজেই সেটাকে ভেঙে দেবে এবং সে খাবার তৈরি করবে। এবার আমরা পয়েন্টগুলো পড়ি যে কোয়েশ্চেনে কি বলা হয়েছে। প্রথমটা বলা হচ্ছে যে গ্লুকোজ অর গ্যালাক্টোজ বাইন্ড উইথ দ্য রিপ্রেসার অ্যান্ড ইনঅ্যাক্টিভেট। আমরা একটু আগেই দেখলাম যে এখানে যে রিপ্রেসার বা ইনহিবিটরটা বসেছিল তার সঙ্গে কে যুক্ত হয়েছিল এবং কে যুক্ত হয়ে ওকে সরিয়েছিল? অ্যালোল্যাক্টোজ। গ্লুকোজ বা গ্যালাক্টোজ কিন্তু ওকে সরায়নি। তাহলে প্রথম অপশনটা হয়ে গেল ভুল। সেকেন্ড বলছে যে ইন দ্য অ্যাবসেন্স অফ ল্যাকটোজ, মানে ল্যাকটোজ যদি আমরা না দিই, দ্য রিপ্রেসার বাইন্ডস উইথ দ্য অপারেটর রিজিয়ন। একদম, আমরা একটু আগেই দেখলাম যে আমরা যদি ল্যাকটোজটা না দিতাম তাহলে অপারেটর অঞ্চলের মাথার উপরে কি বসে থাকতো? ইনহিবিটর কিন্তু এখানে এসে এরকম করে বসে থাকতো অপারেটর অঞ্চলের উপরে, যদি ল্যাকটোজ না থাকতো তবে। তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন বি হচ্ছে রাইট। অপশন সি বলছে জেড জিন কোডস ফর পারমিয়েজ। না, জেড জিন পারমিয়েজ কোড করে না। জেড জিন কার জন্য কোড করে? ল্যাকটেজের জন্যে। তাহলে এটাও ভুল। ল্যাক জেড কার জন্য? ল্যাকটেজের জন্য, কিন্তু এখানে কি বলা হচ্ছে? পারমিয়েজ। তাহলে অপশন সি হচ্ছে ভুল। আর লাস্ট অপশন বলছে ল্যাক ওপেরন উইল বি সুইচড অন হোয়েন ল্যাকটোজ ইজ মোর দেন গ্লুকোজ ইন দ্য মিডিয়াম। অ্যাবসলিউটলি এখানে একটু অন্য ধরনের মানে থিওরিটা পড়তে হবে। বলা হচ্ছে যে যখন ব্যাকটেরিয়ার কাছে ল্যাকটোজ বেশি থাকে, কার থেকে বেশি থাকে? গ্লুকোজের থেকে, তখনই একমাত্র এই ল্যাক ওপেরনটা চলবে। একদম, মানে আমি যদি একটা ব্যাকটেরিয়াকে বেশি বেশি করে গ্লুকোজ দিই তাহলে তো ব্যাকটেরিয়া গ্লুকোজই খাবে, তাই না? তাহলে ওর এত ঝামেলা করার কি দরকার? ওর ল্যাকটেজে তৈরি করার কি দরকার? ওর পারমিয়েজ তৈরি করার কি দরকার? কিচ্ছু দরকার নেই। তাহলে মিডিয়ামে যদি গ্লুকোজ বেশি থাকে তাহলে ও গ্লুকোজই খাবে। যদি গ্লুকোজ শেষ হয়ে যায়, যদি গ্লুকোজ লেস থাকে, মানে ব্যাকটেরিয়া আর ডাইরেক্টলি গ্লুকোজ খেতে পারছে না, সরল শর্করা খেতে পারছে না, তখন ওর কার দরকার হবে? ল্যাকটোজের দরকার হবে। তখন ও কাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করবে? তখন ও অ্যাক্টিভেট করার চেষ্টা করবে ল্যাক ওপেরনকে। তাহলে সেটাই এখানে বলছে যে ল্যাক ওপেরনটা অন হয়ে যাবে কখন? যখন ল্যাকটোজ বেশি থাকবে আর গ্লুকোজ কম থাকবে। তাহলে এটাও আমাদের রাইট অ্যান্সার। তাহলে কোয়েশ্চেন 56 এর অ্যান্সার হচ্ছে বি অ্যান্ড ডি। নেক্সট 57, খুবই সোজা কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাড টাইপস ক্যান বি ইনফিউজড ইনটু আ রেসিপিয়েন্ট অফ এ পজিটিভ। মানে এখানে যে গ্রহীতা ব্যক্তি অর্থাৎ রেসিপিয়েন্ট, তার ব্লাড গ্রুপ হচ্ছে কি? এ পজিটিভ। এবার যে ব্যক্তি রক্ত গ্রহণ করে তার ক্ষেত্রে আমরা কি দেখি? যে তার অ্যান্টিবডিটা কি আছে। আর যে ব্যক্তি রক্ত দেয়, মানে যে দাতা, তার ক্ষেত্রে আমরা দেখি তার অ্যান্টিজেনটা কি আছে। তো এবার দেখো, এ পজিটিভ যার ব্লাড গ্রুপ, তার অ্যান্টিবডি কি আছে? বিটা। তার মানে আমরা শুধুমাত্র যেখানে যেখানে বি অ্যান্টিজেন আছে, অর্থাৎ এ বি অ্যান্টিজেন যদি কারো কাছে থাকে বা বি অ্যান্টিজেন যদি কারো কাছে থাকে, এইগুলো আমরা এই এ পজিটিভওয়ালা লোকটাকে দিতে পারবো না। বাদ বাকি যে অ্যান্টিজেনগুলো আছে, অর্থাৎ শুধু এ অ্যান্টিজেন বা যদি কোনো অ্যান্টিজেনই না থাকে, যেরকম ও মাইনাস বা ও প্লাস, এই সমস্ত জিনিসগুলো আমরা এই এ পজিটিভ লোকটাকে দিতে পারবো। তাহলে আমাদের আনসার কি হবে? এ পজিটিভ, ও পজিটিভ আর ও নেগেটিভ। আমরা আবার এ নেগেটিভ আবার দিতে পারবো না, ঠিক আছে? শুধুমাত্র এ পজিটিভ দিতে পারবো, ও নেগেটিভ দিতে পারবো, ও পজিটিভ দিতে পারবো। নেক্সট, বিটি কটনিস। বিটি মানে হচ্ছে কি? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। ব্যাসিলাস কি ধরনের ব্যাকটেরিয়া? দণ্ডাকার। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস।
বিটি কটন, বিটি বেগুন, অনেক কিছু আছে। এবার ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের ক্ষেত্রে কি হয়, এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার, এটা ধরো এই পুরো ব্যাকটেরিয়াটা আমি আঁকলাম, এই ব্যাকটেরিয়াটা এরকম ছোট্ট একটা জায়গা কেটে নেওয়া হয় এবং সেটাকে আমরা কোথায় ট্রান্সফার করাই, যে গাছটাকে আমাকে পতঙ্গ প্রতিরোধী করতে হবে বা কোনো ইনসেক্ট প্রতিরোধী করতে হবে, তার ভেতরে আমরা ঢুকিয়ে দিই। মানে সেই গাছটার যে ডিএনএ আছে, সেই গাছটার ডিএনএর মধ্যে আমরা এই ব্যাসিলাস যে ব্যাকটেরিয়াটা আছে তার ডিএনএটা ঢুকিয়ে দিই, ডিএনএটার কিছুটা পার্ট ঢুকিয়ে দিই। এইবার ফার্স্ট যে অপশনটা বলছে যে বিটি কটন ইজ এ জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্ট, অবশ্যই আমরা যদি একটা ব্যাকটেরিয়ার ডিএনএ একটা গাছের মধ্যে গিয়ে ঢুকিয়ে দিই, তাহলে তো সেই গাছটা জেনেটিক্যালি মডিফাইড অবশ্যই হবে, তাই না? দুটো আলাদা আলাদা ডিএনএ এক জায়গায় দিয়ে দিচ্ছি। সেকেন্ডটা বলছে যে অ্যান ইনসেক্ট রেজিস্ট্যান্ট প্লান্ট, অবশ্যই আমরা এই যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়াটা এই গাছটার মধ্যে দিলাম, এই গাছটার নাম আমরা দিচ্ছি বিটি কটন। কি হবে, ইন ফিউচার যদি এই গাছটাকে কোনো ইনসেক্ট যদি অ্যাটাক করে, আমি এখানে ইনসেক্ট অ্যাটাক লিখলাম, ইনসেক্ট যদি অ্যাটাক করে এই বিটি কটনটাকে, তাহলে এই যে ব্যাকটেরিয়াটা ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস যার ডিএনএটা আমি এই গাছের মধ্যে ঢুকিয়েছি, সেই জায়গাটা থেকে একটা প্রোটিন তৈরি হবে, যে প্রোটিনটাকে আমরা কি বলবো, ক্রাই প্রোটিন। ঠিক আছে, এই ক্রাই প্রোটিনটা কি করবে, যখনই এই ইনসেক্টটা অ্যাটাক করলো গাছকে, এই ক্রাই প্রোটিনটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ইন ফিউচার এই ক্রাই প্রোটিনটা ইনসেক্টের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, সেই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে পারফোরেশন করবে। পারফোরেশন করা মানে হচ্ছে কি, ফুটো করে দেওয়া। ঠিক আছে, এবার ডাইজেস্টিভ সিস্টেমে যদি পারফোরেশন করে দেয়, তাহলে এই ইনসেক্টটা তো মরে যাবে, তাই না? তাহলে অবশ্যই এই যে বিটি কটন প্লান্ট, এটা হচ্ছে একটা ইনসেক্ট রেজিস্ট্যান্ট প্লান্ট। তারপরের অপশনটা বলছে যে রেজিস্ট্যান্ট টু অল পেস্টিসাইডস। এবার পেস্টিসাইডস মানে হচ্ছে পেস্টকে মারার জন্য আমরা যে রাসায়নিকগুলো দিই। তো বিটি কটন তো আমরা সেই উদ্দেশ্যে তৈরি করিনি, বিটি কটন আমরা তৈরি করেছি যাতে ইনসেক্টরা যদি অ্যাটাক করে গাছকে, তাহলে যেন ইনসেক্টদের হাত থেকে বাঁচা যায়। এবার মানুষ যদি বিটি কটনের উপরে পেস্টিসাইড বিভিন্ন ধরনের ছড়াতে থাকে, তাহলে তো বিটি কটন এফেক্ট হবেই। তাহলে এইটা কিন্তু রং অপশন। আর লাস্টেরটা একটু ক্রিটিক্যাল অপশন, বলছে যে বিটি কটন হচ্ছে একটা ব্যাকটেরিয়াল জিন এক্সপ্রেশন সিস্টেম। ব্যাকটেরিয়াল জিন এক্সপ্রেশন সিস্টেম বলতে এখানে বোঝানো হচ্ছে যে এই যে দেখো, আমরা ছোট্ট একটু পার্ট, এইটুকু পার্ট কেটে ঢুকিয়েছি গাছের মধ্যে, তাই না? এই যে এইটুকু পার্ট, তো এটা কি, এটা একটা জিন। তো এই জিনটাই তো পরবর্তীকালে গাছের ভেতরে যাচ্ছে, তারপরে সেই জিনটা থেকেই তো ট্রান্সক্রিপশন হচ্ছে, তারপরে এখান থেকেই তো ট্রান্সলেশন হচ্ছে, আর ট্রান্সলেশনের পরেই তো প্রোটিন তৈরি হচ্ছে, ক্রাই প্রোটিনটা তৈরি হচ্ছে, তাই না? তার মানে আমি যে বিটি মানে ব্যাসিলাস থুরিনজেনেসিস যে ব্যাকটেরিয়াটা আছে, তাকে আমি একটা সিস্টেম দিলাম, সিস্টেমটার নাম কি, গাছ। কোন গাছ? কটন গাছ। সেই সিস্টেমটা আমি ওকে দিলাম এবং বললাম যে তুমি এর ভেতরে যাও এবং তুমি এক্সপ্রেস করো, মানে তুমি তোমার প্রোটিন তৈরি করো। তাহলে হলো তো একটা ব্যাকটেরিয়াল জিন এক্সপ্রেশন সিস্টেম বিটি কটন। বিটি কটন সুযোগ দিচ্ছে ব্যাকটেরিয়াকে যে তুমি তোমার জিনগুলো এক্সপ্রেস করো, প্রোটিন তৈরি করো। তাহলে এটাও রাইট আনসার। তাহলে আনসার এ, বি, ডি। 59, গ্রিনহাউস এফেক্ট ইজ মেইনলি কজড বাই হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস। একটু ট্রিকি কোয়েশ্চেন আছে, অপশনটা দেখতে হবে। মিথেন আর কার্বন ডাই অক্সাইড এই দুটো গ্রিনহাউস গ্যাস, কিন্তু যে 3 নম্বর অপশনটা আছে NO2, এটা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। নাইট্রোজেন ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাস নয়। এখানে যদি থাকতো N2O, নাইট্রাস অক্সাইড, এটা হয়ে যেত গ্রিনহাউস গ্যাস। এটা অনেকেই ভুল করেছে দেখলাম, অনেকে NO2 করে দিয়েছে গ্রিন হাউস গ্যাস, তো এটা কিন্তু অপশন হবে না, ভুল। CFC এটা অবশ্যই আমাদের গ্রিন হাউস গ্যাস, মুখ্য গ্রিন হাউস গ্যাস। SO2 আমাদের একটা সেকেন্ডারি পলিউটেন্ট, ঠিক আছে, গৌণ বায়ু দূষক, এটা আমাদের গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে না। আর সেম গোজ উইথ দ্য কার্বন মনোক্সাইড, এটাও আমাদের গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে না। তাহলে অপশন অনলি বি। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্টস অ্যাবাউট হিস্টোন প্রোটিনস। এবার হিস্টোন প্রোটিনস সম্বন্ধে আমরা একটু আগে আলোচনা করলাম নিউক্লিওজোমে, যে এরকম করে যদি ডিএনএটা পেঁচিয়ে থাকে, তাহলে মাঝখানে ওই যে প্রোটিনগুলো, এই যে এই জায়গাগুলোর যে প্রোটিনগুলো, এগুলো হচ্ছে
হিস্টোন প্রোটিনস, এই জায়গাগুলো। তাহলে এই হিস্টোন প্রোটিনস সম্বন্ধে কিছু তথ্য দিয়েছে এবং ঠিক ভুল বলতে বলেছে। তো ফার্স্ট অপশনটা বলছে যে দে আর অ্যাসিডিক ইন নেচার। না, হিস্টোন প্রোটিনগুলো কেন থাকে, এই যে এখানে হিস্টোন প্রোটিনগুলো কেন আছে, যাতে এই যে এটা হচ্ছে আমাদের ডিএনএ, এই ডিএনএটাকে ধরে রাখতে পারে। এবার ডিএনএ চার্জ কি? ডিএনএ চার্জ নেগেটিভ, তাই না? ডিএনএ তে কি থাকে? ফসফেট গ্রুপ থাকে। ডিএনএ চার্জ হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে কি চার্জ থাকতে হবে? পজিটিভ। এবার পজিটিভ চার্জ কার থাকে? বেসের থাকে, ক্ষারদের থাকে পজিটিভ চার্জ। আর নেগেটিভ চার্জ কার থাকে? আম্লিক কে হয়? অ্যাসিড হয়, তাই না? তাহলে ডিএনএ চার্জ নেগেটিভ, হিস্টোন প্রোটিনদের চার্জ পজিটিভ, তাহলেই না পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করবে, এরা একসাথে জুড়ে থাকবে। তাহলে এখানে যেটা বলেছে যে হিস্টোন প্রোটিনস আর অ্যাসিডিক ইন নেচার, এটা কিন্তু ভুল। হিস্টোন প্রোটিনস আর বেসিক ইন নেচার, ঠিক আছে? সেকেন্ড যে অপশনটা বলছে যে দে হেল্প ইন ডিএনএ কম্প্যাকশন। কম্প্যাকশন মানে টাইট করে ধরে রাখা। অবশ্যই এই যে হিস্টোন প্রোটিনগুলো, এই হিস্টোন প্রোটিনগুলো চারিদিকেই তো ডিএনএটা জড়িয়ে আছে, তাই না? তাহলে তো কম্প্যাকশনে হেল্প করছে। সি নাম্বার অপশন বলছে দে আর পজিটিভলি চার্জড। অবশ্যই, ওই জন্যই আমরা একটু আগে দেখলাম হিস্টোন প্রোটিন ক্ষারীয় এবং পজিটিভ। লাস্টে বলছে যে দে আর মেড আপ অফ মোস্টলি অ্যারোমেটিক। অ্যারোমেটিক মানে কি? এই যে এরকম টাইপের, হ্যাঁ, এগুলোকে আমরা বলি অ্যারোমেটিক যৌগ। আর যদি বলতো অ্যালিফ্যাটিক, তাহলে এরকম সিম্পল। তাহলে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড মানে হচ্ছে এরকম চক্রাকার স্ট্রাকচার থাকবে। এবার আমাদের হিস্টোন প্রোটিন যে অ্যামিনো অ্যাসিডগুলো দিয়ে তৈরি হয় সেগুলো হচ্ছে লাইসিন, সেগুলো হচ্ছে আর্জিনিন। এই লাইসিন আর আর্জিনিনের স্ট্রাকচার কিন্তু এরকম সাইক্লিক নয়, এরা অ্যারোমেটিক নয়, তাই জন্য আমাদের এই অপশনটা ভুল, ঠিক আছে? আর এই যে অপশনটা, ফার্স্ট অপশনটা আরেকবার বলি, দে আর অ্যাসিডিক ইন নেচার। অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড যদি এখানে থাকতো তাহলে আমাদের এই হিস্টোন প্রোটিনটা অ্যাসিডিক হয়ে যেত। কিন্তু হিস্টোন প্রোটিনে যে অ্যামিনো অ্যাসিডগুলো থাকে, এই যে লাইসিন আর আর্জিনিন, এরা হচ্ছে বেসিক। তাহলে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডের অপশন আসতে পারে পরীক্ষায়, যে এদের মধ্যে কোনগুলো অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড। অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, এগুলো হচ্ছে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড। আর এই যে এখানে লাস্ট অপশনটা বলছে অ্যারোমেটিক, পরীক্ষায় আলাদাভাবে কোয়েশ্চেন আসতে পারে কোনগুলো অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। তো সেগুলোর অপশন হচ্ছে ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, এগুলো হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। তাহলে এখানে আমাদের অপশন হলো অনলি অপশন বি অ্যান্ড সি। এই অবধি আমাদের আজকের সেশন। যদি কোনো কোয়েশ্চেনে কোনো অসঙ্গতি মনে হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।